নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি বাংলা বলছে। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়ে আপনাদের একটু জানিয়ে নিই। আমরা দেখতে পাচ্ছি যতই নির্বাচন এগিয়ে আসছে ততই এ রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা দেখা যাচ্ছে। ভূপতিনগরে আমরা দেখলাম এনআইএ আধিকারিকদের ওপরে হামলার ঘটনা ঘটেছে কোট আনকোট, এবং এই হামলার ঘটনায় শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেমন সোচ্চার হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো, পাল্টা এই রাজ্যের শাসক দলের যিনি সর্বময় নেত্রী তিনি বলছেন যে ভোর রাতে যদি কেউ গিয়ে এভাবে তদন্তে যায় তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতেই পারে। এই নিয়ে যখন তরজা চলছে ঠিক সেই সময়ে দেখা গেল যে আবারও সিবিআই কাঁথির 30 জন তৃণমূল নেতাকর্মীকে তলব করেছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানিয়ে রাখি যে 21-এর ভোটে এক বিজেপি কর্মীর খুনের ঘটনার পরিপ্রেক্ষিতেই এই তলব। আজকেই ইনফ্যাক্ট রাজ্যপাল তিনি গিয়েছেন পিংলাতে, সেখানে ঘাটালের যিনি বিজেপি প্রার্থী হিরণ তিনি অভিযোগ করেছিলেন যে এক বিজেপি নেতার খুনের পরিপ্রেক্ষিতে তিনি সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাদের সক্রিয়তা, আর এ নিয়ে যখন শাসক বিরোধীর তরজা চলছে তখন গতকাল আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানাচ্ছেন যে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে যে ব্যবহার করা হচ্ছে সেটা যেমন একটা দিক, তার পাশাপাশি তার বক্তব্য যে দুর্নীতিবাজ যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা সন্দেশখালী ঘটনার সঙ্গে যুক্ত, 4 জুনের পরে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হবে, জেল ভরা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই উত্তরে আজকে বলছেন যে আপনার হুমকি আমরা ভয় পাই না, রয়্যাল বেঙ্গল টাইগার। আজ মূলত এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। শুরুতেই আমার সঙ্গে রয়েছেন কৌশিক বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, স্বাগত আপনাকে। রয়েছেন বিজেপির পক্ষ থেকে অচিন্ত মণ্ডল, অচিন্ত স্বাগত আপনাকেও। রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে কেতন জয়সওয়াল, আপনাকে স্বাগত জানাবো। এছাড়াও সিপিআইএমের পক্ষ থেকে পল্লব মুখোপাধ্যায়, আপনাকেও স্বাগত জানাবো পল্লব। আমরা অতিথিদের সঙ্গে কথা বলবো, তবে এই যখন কেন্দ্রীয় এজেন্সিগুলোর তৎপরতা নিয়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ জানাচ্ছে, আর সেই অভিযোগ জানিয়ে তারা আজকে চলে গিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে, সেখানে গিয়ে তারা ডেপুটেশন দেয় এবং ধর্নায় বসে পড়ে। তারপর সেই ধর্না তুলতে দেখা যায় যে দিল্লি পুলিশ একেবারে তৃণমূল কংগ্রেসের সাংসদ নেতা কর্মীদেরকে টেনে হিচড়ে তাদেরকে প্রিজন ভ্যানে তুলছে। প্রিজন ভ্যানে থাকাকালীনই সাকেত গোখলে, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, কি বলছেন শুনবো একবার। हम सिटिंग एमपी हैं, हम आपको एक बात बता रहे हैं, आपने मंदिर मार्ग कहा, हम शांतिपूर्ण आपके साथ आए। आप अभी हमें किसी अननोन लोकेशन पे हमारी मर्जी के खिलाफ अनलॉफुल डिटेंशन में रखे हैं। अभी किसके ऑर्डर पे कर रहे हैं हमें पता नहीं। ये ऑर्डर होम मिनिस्टर ने दिया है, ये ऑर्डर किसी और ने दिया है हमें पता नहीं, लेकिन आप हमें अनलॉफुली डिटेन करके लाए हैं। और अगर हमें पता नहीं चलता तो आप हमें कहीं 2 घंटे दूर कहीं और लेके जा रहे थे, हमें झूठ बोल के कि मंदिर मार्ग ले जा रहे हैं। यह दिल्ली पुलिस की इलेक्शन के टाइम पे दशा है। ये इलेक्शन कमीशन ने आपको ऑर्डर नहीं दिया है, ये आपको सरकार के ऑर्डर पे, रूलिंग पार्टी के ऑर्डर पे आप ये सब कर रहे हैं। আপনারা শুনলেন সাকেত গোখলে, তিনি বলছেন তাদেরকে দিল্লি পুলিশের পক্ষ থেকে এক জায়গায় নিয়ে যাওয়া হবে বলা হচ্ছিল, কিন্তু তাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি তৃণমূলের মুখপাত্র, তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। শান্তনুদা, কলকাতা টিভিতে স্বাগত জানাবো। কি অবস্থায় আপনারা রয়েছেন, কোথায় রয়েছেন আপনারা এই মুহূর্তে? 5:15 সময় আমাদের জোর করে মারতে টেনে হিচড়ে ইলেকশন কমিশনের অফিসের সামনে থেকে পুলিশের গাড়িতে তুলে সারা দিল্লি ঘুরিয়ে মাঝখানে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রেখে আমাদেরকে কিছু না বলে তারপর আমাদেরকে মন্দির মার্গ থানায় নিয়ে এসছে, সেখানে আমাদেরকে বসিয়ে রেখে দিয়েছে। সেটাও প্রায় 1 ঘন্টা হয়ে গেল। কিছুই করছে না, না কোনো কথা বলছে, না কোনো কিছু করছে, করবে আমরা কিছুই বুঝতে পারছি না। আমাদেরকে ডিটেন করে বসিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ শান্তনুদা, যেটা আমরা শুনছিলাম কিছুক্ষণ আগে, সাকেত গোখলের বক্তব্য শোনাচ্ছিলাম আমরা, তিনি বলছিলেন যে আপনাদেরকে বলা হয়েছিল এক জায়গায় নিয়ে যাওয়া হবে কিন্তু অন্য জায়গায় নিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ। আমাদেরকে প্রথমে যেখানে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছিল সবার সেখান থেকে নামিয়ে গিয়ে আমাদের অন্য প্রায় 2 ঘন্টা দূরে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আমরা প্রতিবাদ করি, তারপর রাস্তায় গাড়ি প্রায় 8 ঘন্টার উপর দাঁড় করিয়ে রাখে। তারপর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আসে, তারপর তাদের সাথে কথা বলে আমাদের মন্দির মার্গ থানায় নিয়ে এসেছে। সেটাও প্রায় 1 ঘন্টা 15 মিনিট হলো, সেখানে আমাদের বসিয়ে রেখে দিয়েছে। শান্তনুদা, এই যে আপনারা ধর্ণা দিচ্ছিলেন, আপনাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো, দিল্লি পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছিল, কেমন ব্যবহার ছিল তাদের?
কেমন ব্যবহার ছিল সারা ভারতবর্ষের মানুষ তো টিভিতে দেখেছে। 3রা অক্টোবর কৃষি ভবনে যেটা হয়েছিল তার পুনরাবৃত্তি হলো। দিল্লির পুলিশ এসে মারতে মারতে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে বাসে তুলে আমাদেরকে নিয়ে চলে গেল। যত রকম কুৎসিত ব্যবহার করা যায় তার থেকেও খারাপ ব্যবহার করেছে। আপনারা থানাতেই এখনো বসে আছেন, সেখানে কোনো ধর্ণা বা কিছু কি দেবেন, কোনো কিছু ভাবছেন, কি অবস্থায় আছে? আমরা কিছু, আমাদেরকে একটা ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছে, কোনো কাগজে সইও করায়নি, কোনোই কিছু করেনি, ডিটেন করে রেখে দিয়েছে। কখন কি ছাড়বে কিছু বলছে না? এখন অবধি কিছু বলছে না। শান্তনুদা, অনেক ধন্যবাদ আপনাকে। চাইবো আমরাও যে আপনাদেরকে অতি দ্রুত যাতে দিল্লি পুলিশ মুক্তি দেয়, কিন্তু কি হয় সেদিকে আমাদেরও নজর থাকবে। আমি কৌশিকদা আপনাকে বলবো, আপনার দলের সাংসদ নেতাকর্মীদের এবং যে অবস্থা আপনি শুনতে পেলেন, কি বলবেন এই বিষয়টাকে? দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, দিল্লি পুলিশের এই বর্বরোচিত আক্রমণের আমরা তীব্র প্রতিবাদ করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আসলে ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল, যে বিজেপি ভয় পেয়েছে। আপকি বার 400 পার। ওরা নিজেরাই জানে যে পশ্চিমবঙ্গে ওরা 5 থেকে 8টার বেশি আসন সম্ভবত পাবে না। ফলে যত রকমভাবে সন্ত্রাস করা যায়, সে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় এজেন্সি থেকে শুরু করে সবকিছু অপপ্রয়োগ বিজেপি করতে শুরু করেছে। আমাদের 5 সেকেন্ড বলবো। আমাদের 12 জন সাংসদ, খুব 10 জনের একটি প্রতিনিধি দল, যার মধ্যে সাংসদরাও ছিলেন, মহিলা সাংসদরাও ছিলেন। তারা খুব শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশনের সামনে অবস্থান করছিল। কোথাও কোনো রকম অশান্তির পরিবেশ সৃষ্টি করা হয়নি। তারপর তাদের সঙ্গে কি ব্যবহার করা হলো সেটা সারা ভারতবর্ষ দেখছেন, পশ্চিমবঙ্গের মানুষ জবাব দেবেন। পুলিশের যে ভূমিকা, যেটা একদমই আমাদের দেশের এখন বর্তমানকালের পরিস্থিতি, সেই পরিস্থিতিতে না প্রতিবাদ করা একদম ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে। আপনি রাজ্যেও যা দেখবেন, দেশেও তাই। দিল্লিতে আজকে যা হয়েছে, আমাদের রাজ্যেও বিভিন্ন সময় যেখানে যেখানে প্রতিবাদ হয়, সেখানে পুলিশের ভূমিকা এটাই থাকে। প্রতিবাদ করতে দেব না, জনগণ হোক, সেটা সাধারণ মানুষ হোক, রাজনৈতিক নেতা হোক, যেখানেই কোনো ক্রাইসিস তৈরি হবে, যদি কেউ সরকারকে জানাতে যায়, সেখানে সরকার পুলিশ দিয়ে তার মুখটাকে বন্ধ করে দেবে। গণতন্ত্রের হত্যা সর্বত্র একই রূপ। কেতনে কি মনে হয় এক্ষেত্রে এই দিল্লি পুলিশের যে ভূমিকা, আপনি শান্তনু সেনেরও বক্তব্য শুনলেন, কি অবস্থায় তারা রয়েছেন? না, দিল্লি পুলিশ যেটা কেন্দ্রীয় সরকারের অধীনে, মানে যেটা হোম মিনিস্ট্রিকে রিপোর্ট করে বা হোম মিনিস্ট্রির অঙ্গুলি হেলনে চলে, তার আমরা এর আগে অনেক বর্বরোচিত তাদের কাজকলাপ দেখেছি। মানে ওখানে প্রতিবাদ করলেই তুলে ধরে নেওয়া হয়। তারপরে দেখলাম সেখানে যদি বিজেপির কোনো কালপ্রিটরা থাকে, তাদেরকে ওখানেই থাকে, তাদের ভিডিও থাকে, কিন্তু তাদেরকে বিজেপি ধরে না। একেবারেই মানে ডিসক্রিমিনেটরি তাদের একটা ব্যাপার, সেটা ঠিক। এবার এছাড়া কিন্তু এ রাজ্যেও তো সেটাই হয়। এ রাজ্যে যদি আপনি বোধহয় ব্রিজভূষণ সারণ সিং এর কথাও এক্ষেত্রে বলতে চাইছেন। একদমই তাই। যারা মহিলা খেলোয়াড়রা আমাদের, যাদের মেডেল নিয়ে নিয়ে, তাদের এই দিল্লি পুলিশই তো তাদেরকে কথা বলতে দিল না নেতাদের সাথে, তাদেরকে টেনে হিচড়ে, মানে কোথাকার তারা ক্রিমিনাল এমন ভাবে তাদেরকে নিয়ে গেল। তো এই দিল্লি পুলিশ কে চালাচ্ছে? হোম মিনিস্টার কি অমিত শাহ? কোন অমিত শাহ যে নাকি নিজেই তৈরি ছিল। তো এটা দেশের দুর্ভাগ্য যে দেশের এত একটা প্রিমিয়ার পুলিশ, মানে দিল্লি পুলিশ আর মহারাষ্ট্র পুলিশ, মুম্বাই পুলিশ, তাদের আমাদের কংগ্রেসের আমলে খুব নাম করা ছিল, তাদের ইনভেস্টিগেশনের যে স্ট্যান্ডার্ড ছিল। কিন্তু আজকে দিনে কি হয়েছে? ওই দলদাসে পরিণত হয়েছে। বেশ, বিজেপির কি বক্তব্য এক্ষেত্রে অচিন্ত, আপনি কি বলবেন? যেখানে বলা হচ্ছে দিল্লি পুলিশের এই ভূমিকাকে বর্বরোচিত বলছেন বিরোধী দলের নেতা নেত্রীরা। আজকে যারা বর্বরোচিত বলছে তাদের কাছ থেকে আমরা এগুলো শিখেছি। এই পশ্চিমবঙ্গে আমরা দেখেছি চাকরি প্রার্থীরা যারা আন্দোলন করে, তাদেরকে উলঙ্গ করে টানতে টানতে রাস্তাতে নিয়ে যায় এই পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ। এগুলো তো আজকে যেটা হয়েছে সেটা ওরা প্র্যাকটিস সেশনে আছে এখন। কারণ হচ্ছে আগামী দিনে যখন এই পশ্চিমবঙ্গ থেকে তারা দূর হবে, মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ যখন এদেরকে মানে ঝাঁটিয়ে লাথিয়ে বের করে দেবে এই তৃণমূলীদের, তখন এই যে তদন্তকারী সংস্থা দ্বারা যে তদন্ত হবে আগামী দিনে, এদের নেতাকর্মীরা শুধু নয়, বুথ কর্মীদেরকে পর্যন্ত জেলের ভাত খেতে হবে। সেই প্র্যাকটিসটা আজকের, এতদিন তো 10 বছর 12 বছর হলো শাসক দলে থেকেছে, সুতরাং প্র্যাকটিসটা করা দরকার খুব। এই প্র্যাকটিসটা থাকলে সরকার থেকে চলে যাওয়ার পরে পুরোটাই জেলখানায়। জেলের ভাত কোথায় খাচ্ছে? আমরা দেখলাম এই কেন্দ্রের, মানে যখন বিজেপির প্রার্থী, তার বাড়ি গিয়ে নক করলো ইডি, সে কোথায়? যদি সে কালপ্রিট থাকতো, যদি সে কারাপশনে করেছে, তাহলে তার তো জেলের ভাত খাওয়া ছিল। তো বিজেপির ভাত খাচ্ছে। যেখানকার যত চোর চোরটা যারা নারদায় টাকা নিয়েছে, তাদেরকে আপনার তৃণমূল থেকে নিয়েছেন, তাদের বিজেপির ভাত খাচ্ছে, জেলের ভাত তো খাচ্ছে না।
এটাই তো আমাদের প্রশ্ন। বলতে চাইছি যে বিজেপিতে গেলেই তো সে মুক্ত হয়ে যাচ্ছে। ইলেকট্রাল বন্ড দেখলে সবটাই দেখা যাবে যে কিভাবে এই এজেন্সিগুলো কাজ করছে। তাদেরকে যখনই প্রথমে তারা সমন পাঠাচ্ছে, তারপর তাদের থেকে তারা কোটি কোটি টাকা নিচ্ছে। এটা ওষুধ ব্যবসায়ী হোক, দুধ হোক, নেতা মন্ত্রী, সব জায়গায় দেখা যাচ্ছে। আমি জানি না সিপিএম মুখপাত্র দাদা উনি কোথায় কোটি কোটি টাকা ইডি কি ইলেকট্রাল বন্ড থেকে আপনারা দেখেননি? না ঠিক আছে, আমি বলছি এজেন্সি খায়নি, এজেন্সি তারা পাঠিয়েছে এখান থেকে দেয়নি। ইডি সিবিআই বা এনআইএ, ইডি সিবিআই বা এনআইএ যা কিছু তদন্ত হচ্ছে পুরোটাই আদালতের নির্দেশে হচ্ছে এবং কেন্দ্রীয় কৌশিকদা কি বলবেন? কৌশিকদা কি বলবেন? বলছে ইডি সিবিআই সবটাই তো আদালতের নির্দেশে হচ্ছে। ওনারা যত খুশি আমাদের বুথ এজেন্ট তুলতে পারেন, তা সত্ত্বেও সবুজ আবির আমরাই খেলবো। তার কারণ হচ্ছে আমাদের সঙ্গে জনগণ আছেন সারা ভারত। আমার ভয় হয় ভোটের পর আপনারা আবার রক্তের হোলি গেলেন, 21 নির্বাচনে পরে আপনারা রক্তের হোলি গেলেছেন এই পশ্চিমবঙ্গে। ভয় হয় আমরা পোস্টপোল ভায়োলেন্সে কিছু বলবো না। তাহলে একটা ছোট বিরতিতে যেতে হবে আমাদের। বিরতির পরে আমরা ফিরে আসব এই অনুষ্ঠানে। আপনারা বুঝতে পারছেন রাজ্যে শুধু নয় গোটা দেশে ভোটের উত্তাপ বাড়ছে, এই আলোচনারও উত্তাপ বাড়ছে একেবারে শুরু থেকে। এই উত্তাপ রাখতে রাখতে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে আজ কমিশনে যায় তৃণমূল কংগ্রেস এবং কিছুক্ষণ আগেও আপনাদের শোনালাম শান্তনু সেন তিনি বলছেন যে তারা একটি থানাতে তাদেরকে আটকে রাখা হয়েছে, মন্দিরবাগ থানায়, এবং কি করবেন, কোনো সাইন করানো, কখন তাদের মুক্তি দেবেন কিছুই জানাচ্ছেন না। কিন্তু যে অভিযোগ নিয়ে তারা গিয়েছিলেন, যে দাবি নিয়ে তারা গিয়েছিলেন, সেটি হচ্ছে তারা চাইছেন এই যে ভোটের সময় হঠাৎ করে কেন্দ্রীয় এজেন্সির এত তৎপরতা, সেটা কেন, নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পরে পরে, এবং তারা চাইছেন যে এই যে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স কিংবা এনআইএর যারা শীর্ষ পদে রয়েছেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার দাবি নিয়ে তারা গিয়েছিলেন। আরও একাধিক দাবি ছিল। কি কি দাবি নিয়ে তারা গিয়েছিলেন একটি প্রতিবেদন দেখাবো আপনাদের। ভোটের মুখে সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি, আর যার নেপথ্যে চক্রান্তের গন্ধ পাচ্ছে তৃণমূল, সিবিআই, ইডি, আয়কর হানার পর এনআইএ। মহুয়া মৈত্র, চন্দ্রনাথ সিনহা থেকে ভূপতি নগরের ঘটনা। এজেন্সির বিরুদ্ধে সুর চড়িয়ে কমিশনে নালিশ তৃণমূলের। নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে ধর্ণা, বিক্ষোভ। আমরা চাই যখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, আমরা রেসপেক্টফুল ইলেকশন কমিশনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা চাই ইলেকশন কমিশন সমান মাঠে খেলার ব্যবস্থা করুক। এইভাবে বিজেপি যে জমিদারিটা চালাচ্ছে এটা যেন না হয়। বিজেপি যে মনে করছে সব সেন্ট্রাল এজেন্সি সেটার মামার বাড়ির মতো যাকে তাকে দিয়ে যা কিছু হবনবিং করিয়ে চালাতে পারে, এটা যেন বন্ধ হয় ইমিডিয়েট। ভূপতিনগরে এনআইএ অভিযান নিয়ে উত্তাল বাংলার রাজনীতি। তৃণমূল বিজেপি চাপানুতর। এই পরিস্থিতিতে কাঁথির একটি খুনের মামলায় 30 জন তৃণমূল নেতাকে নোটিশ পাঠিয়েছে সিবিআই, যা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। 21 সালের মামলা, আজকে 24 সালের ভোটের মুখে কাঁথিতে সিবিআই 30 জনকে নোটিশ পাঠিয়ে দিল। 30 জনকে, যাদের নাম চার্জশিটে নেই। এই যে কাপুরুষ অধিকারী প্রাইভেট লিমিটেড, তারা এসব করাচ্ছে এনআইএ কে দিয়ে। এনআইএ এর উপর যখন আক্রমণ হয়েছে তখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এমসিসি চলছে তাদের হাতে। তারা ব্যবস্থা নিক, এটা আপনাদের সামনে আমরা দাবি করছি, প্রেসের কাছেও বলেছি। লিখিত কমপ্লেনও গতকাল অন বিহাফ অফ বিজেপি শিশির বাজরিয়া মেল করে পাঠিয়েছেন। নতুন করে কোনো বিষয় নয়। একই সঙ্গে রাজ্যপালের পিংলা সফর বিতর্ক আরও উস্কে দিয়েছে। গত 23শে মার্চ পশ্চিম মেদিনীপুরের পিংলায় এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিজেপির ঘাটালে প্রার্থী হিরণ সেই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেন। রাজ্যপালের কাছে নালিশ জানায় বিজেপি। নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে সোমবার পিংলা যান সিভি আনন্দ বোস। It is not a joke, it's not a small thing. When a murder or alleged murder has taken place, look at this boy. He has lost his father. This lady has lost her husband. The other lady has lost her son. There is a human factor involved in that. It's not a question of statistics. Murder is not a question of statistics. The murderer has no politics, no caste. He is a murderer, he is a criminal. His place is in the jail, and we will ensure that whoever has conducted this murder, if it is a murder, will be in the jail. বিজেপির দাবি মেনে, বিজেপির অনুরোধ মেনে রাজ্যপাল চলে গেলেন। মডেল কোড অফ কন্ডাক্ট চলছে। আপনি কোন দলের? আইন শৃঙ্খলার দায়িত্ব এখন ইলেকশন কমিশনের। বিজেপির পারপাস রাজ্যপাল এইভাবে সার্ভ করতে পারেন না। তাই যদি হয় তাহলে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস, যদি আপনাকে নিরপেক্ষতা দেখাতে হয় তাহলে আপনি চলুন আমাদের সঙ্গে, আপনি চলুন
ভূপতিনগরের সেই বাড়িতে যেখানে রাজনৈতিক উদ্দেশ্যে এনআইএ জোর করে নিয়ে গেছে, আর যাকে নিয়ে গেছে তার স্ত্রীর সঙ্গে, তার বাবার সঙ্গে, তার বাড়ি লন্ডভন্ড করে কি তাণ্ডব করা হয়েছে। এজেন্সির বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়ে দিল্লির নির্বাচন কমিশনের বাইরে 24 ঘন্টার ধর্নায় তৃণমূল। এরপরই তাদের টেনে হিচড়ে ধর্না থেকে তুলে দেয় পুলিশ। কলকাতা টিভি। এই পল্লব, আপনার কাছে আসবো, যেটা জানতে চাইবো, এই যে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে, তারপরে এই যে কেন্দ্রীয় এজেন্সিগুলোর তৎপরতা, আমরা দিল্লিতেও দেখলাম অরবিন্দ কেজরিওয়াল, তাকে গ্রেপ্তার করা হলো। তারপর এ রাজ্যে একের পর এক এজেন্সি তৎপরতা দেখা যাচ্ছে, যে সিবিআই তদন্ত চলছে, সিবিআই কাউকে ডাকছে, যেই সমস্ত মামলাগুলো হয়তো 2021 সালে 2022 সালে, এটাকে তৃণমূল কংগ্রেস বলছে যে ভোটের মুখে এই এজেন্সিগুলোকেও বিজেপি কাজে লাগাচ্ছে। আপনারা কিভাবে দেখেন? যেটা বিষয় হলো যে এটা তো একদম ঠিক যে এতদিন ধরে কেন হচ্ছিল না, এটার মধ্যে তো কোনো ডাউট নেই যে আজকে তো ঘটনা নয়। এবার সেটা বলা হবে যে কালের নিয়মে পেছাতে থাকে, এই সাজা এতদিনে হয়েছিল, ওই সাজা এতদিনে হয়েছিল, বিভিন্ন পরিসংখ্যান বেরিয়ে আসবে। কিন্তু পরিসংখ্যানের ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী যে গ্যারেন্টি দেয়, সেই গ্যারেন্টিতে তো বিভিন্ন সময় তিনি কখনো 30 দিন, 50 দিন, এতদিনের সময় নিয়েছেন, কিন্তু ফলাফল কিছু দেখা যায়নি। এখন নির্বাচন কমিশনের যখন আন্ডারে সবটা চলে এসছে, যখন এতদিন কিছু করা হয়নি, এখন এটা ধরা যাবে ধরা যাবে না এটা বিষয় নয়। যদি যে অপরাধ করেছে তাকে তো ধরতেই হবে, কিন্তু তাহলে এতদিন কেন সবাই চুপচাপ বসেছিল? নির্বাচন যখন এলো, এই যে পাল্টা যে রাজ্যপালকে বলা হচ্ছে, করা হচ্ছে, এই যে এই পাল্টা তো আমরা বিভিন্ন সময় দেখে আসছি। পশ্চিমবঙ্গের বুকে অপরাধ বলুন, চুরি বলুন, দুর্নীতি বলুন, পাহাড়ের চূড়ায় উঠে গেছে, কিন্তু সবটাই এই আসছে এই হচ্ছে, কিন্তু এর ফলাফল কিছু পাচ্ছে না। কি হচ্ছে? সাধারণ মানুষের অবস্থা প্রত্যেক দিন খারাপ থেকে খারাপ জায়গায় যাচ্ছে। এর সঙ্গে একমত যে কথা পল্লব বলছে। সময় নিয়ে তো সবসময় একটা আলোচনা থাকে, কিন্তু ব্যাপারটা একটু বুঝতে হবে গভীরে গিয়ে, যে দেখুন এই যে কর্মীদের নোটিশ পাঠিয়ে বা ছোটোখাটো মাঝারি নেতাদের একটু হানা দিয়ে বাজার গরম করে বিজেপি আর তৃণমূল নিজেদের মধ্যে খেলছে, এটাকে একটা বাইনারি তৈরি করতে চাইছে বিজেপি, হয় বিজেপি না করা হচ্ছে। আর কিন্তু বড় নেতারা যারা তারা তো মাদুরি নিয়ে এসছে, তারা তো ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে গেছে, আর তাদের কোনো ভয় নেই, কোনো এজেন্সি কিচ্ছু করবে না। আজকে ইন্ডিয়া জোটে মাননীয়া দিদি নেই, ভাইপো নেই, তাই দেখবেন যে তারা জেলের বাইরে আছে, তাদের নিশ্চিন্ত, তারা মাদুলি নিয়ে এসছে। বিজেপির দুটো চলে, একটা হচ্ছে ওয়াশিং মেশিনে চলে যান, অর্জুন সিং হয়ে টিকিট পেয়ে যাবেন, তাপস রায় হয়ে টিকিট পেয়ে যাবেন, আর নইলে বিজেপি একটা মাদুলি ঝুলিয়ে রাখুন অন্তত, তাহলেও আপনি কিন্তু যতই চুরি করবেন আপনার কোনো এজেন্সি কিচ্ছু করবে না। পিসি ভাইপো নিশ্চিন্তে থাকবেন, এজেন্সি কিচ্ছু করবে না। এই যে নোটিশ পাঠিয়ে বাজার গরম করা ছাড়া আর কিচ্ছু করবে না। দুই শাসক দলের কাছে আসবো, তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির পরে দুজনের কাছে আসবো, এই বিষয় নেই, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আমি কৌশিকবাবু আপনার কাছে যাব, যে কথা কংগ্রেসের যে অভিযোগ যে এই তো কয়েকজন চুনোপুটি নেতাদেরকে ধরা হচ্ছে, আসলে শীর্ষ নেতাদের সঙ্গে তো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, মাদুলি নিয়ে এসছে তারা। দেখুন, আমি আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য এবং কথা এখানে বলতে চাইছি যে বিজেপি কেন এরকম করছে। পশ্চিমবঙ্গে এই লোকসভা নির্বাচনে কম বেশি 80,535টা বুথ, কম বেশি। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিজেপির অতটুকুন সংগঠন নেই যে তার অর্ধেক বুথে তারা এজেন্ট দেবে। ফলে তাদের কি করতে হবে? তাদের প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের বুথের এজেন্টদের তুলতে হবে, যেটা বিজেপির মুখপাত্র একটু আগে বললেন। এই যে নোকদাঁত বার করে সমস্ত এজেন্সিকে লাগানো, যে কি করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায় তুলে নেওয়া যায়, তাতে কিন্তু ইডি, সিবিআই এবং কেন্দ্রীয় এজেন্সিরই বিশ্বাসযোগ্যতাটা, যেটা আগেও ছিল না, একেবারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। যাদের সঙ্গে জনসমর্থন নেই, এই একটা জনসমর্থনহীন দল পশ্চিমবঙ্গকে দখল করার জন্য 2021-এ ঝাঁপিয়েছিল, প্রত্যাখ্যাত হয়েছিল। প্রত্যাখ্যাত হয়ে কি হয়েছিল? টাকা বন্ধ করে দিয়েছে। আবার 2024-এ তারা ঝাঁপিয়েছে, আবার 2024-এ ওই একই ফলাফল হবে। আমি যেটা বলতে চাইছি, আপনারা একটা ক্রোনোলজি অফ ইভেন্টসটা ভালো করে দেখুন। আমরা একটা সরাসরি প্রশ্ন গতকাল থেকে করছি যে এনআইএ যিনি এসপি ডিআর সিং, তার সঙ্গে জিতেন্দ্র তিওয়ারি দেখা হয়েছিল, হ্যাঁ কি না, সেটা এনআইএ বলুন। কোনো জবাব আছে? 26শে মার্চ রাতের অন্ধকারে তার বাড়িতে মিটিং করলেন, তারপর
2রা এপ্রিল ভূপতিনগরের হানা হলো, সিবিআই 2021 সালের মামলায় কতটা হাস্যকর জায়গায় বিজেপি ব্যাপারটাকে নিয়ে গেছে দেখুন। শুভেন্দু অধিকারীর কথা মতন, যিনি নিজে সিবিআই এর এফআইআর নেমড একজন চোর, তার কথা মতন, আমি একটু বলি, 1 মিনিট বলতে দিন, 2021 এর এতে 30 জনকে করছে। বলছে আপনাদের শীর্ষ নেতাদের তো ভয় নেই, এটা তো আপনাদের শীর্ষ নেতাদের। দেখুন, এটা কংগ্রেস তাদের পার্সপেক্টিভ থেকে বলতে পারে, এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। কয়েকদিন আগেই যেটা রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের মিটিং হয়েছিল, সেইখানে কিন্তু আমাদের ডেরেক ওব্রায়েন উপস্থিত ছিল। এই একটা কথাই আমি অন ক্যামেরা দর্শকদের মনে করিয়ে দিতে চাই। আমি একটু আসবো এর কাছে, অচিন্তর কাছে আসবো, যেটা জানতে চাইবে অচিন্ত, এই যে যেমন বলছে কংগ্রেস বলছে যে বিজেপি মাদুলি বা বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গেলে হাজারো অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে তদন্ত থেমে যায়, তদন্ত হয় না। আর একটা এই যে নির্বাচনের সময় সময়ে হঠাৎ করে এই কেন্দ্রীয় এজেন্সিগুলোর তৎপরতা, এটা নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে। এবং যে কথা জিতেন্দ্র তিওয়ারি কথা বললেন, এনআইএর যিনি প্রধান তার সঙ্গে এসপির সঙ্গে বৈঠক, এনআইএর এসপির সঙ্গে বৈঠক, সেটা নিয়ে কেন কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না এনআইএর? সত্যি কি এই ধরনের ঘটনাগুলো আপনাদের নেতারাই করাচ্ছেন? দেখুন, শুরু থেকেই বলেছি যে পুরো তদন্ত প্রক্রিয়াটাই কোর্টের অবজারভেশনেই চলছে। এটা নিয়ে আমাদের কোনো মানে আমরা তাদের ওই এনআইএ বা ইডি সিবিআই এদের কোনো মুখপাত্র আমরা নই। কিন্তু আপনারা মিডিয়ার মাধ্যমে যে একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছেন যে প্রত্যেকবার এই ভোটের আগে মানে তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তা বলছেন, আপনারাও তো বলছেন, আপনাদের বক্তব্যটা তো শোনা দেখা যাচ্ছে, আপনাদের অভিযোগ সেটা নিয়ে এটা তো দেখা যাচ্ছে যে এই নির্বাচনের সময় সময় দেখুন, আপনাকে বলছি আমি, এই ভূপতিনগরের ঘটনাটার এনআইএর তদন্তভার যায় 2023 সালে 4 জুন। আজ প্রায় 22 সালে ঘটনা, 2022 সালে এনআইএ ওই কোর্টে গিয়েছিল, তার বিজেপি নেতা কোর্টে যাওয়ার পরে এনআইএ তদন্তভার পায় জুন মাসে, 2023-এর জুন মাসে। আজকে গিয়ে ভূপতিনগরে এনআইএ এতটা সক্রিয়তা দেখাচ্ছে। 2021 সালের মামলা কাথি ঘটনা, সেখানে 30 জনকে সিবিআই তলব করলো, 2021-এর মামলা। ফলত এই প্রশ্নগুলো তো উঠছে, এই মুভমেন্ট দেখেই তো প্রশ্নগুলো তুলছেন না বিরোধী দলের নেতারা। অনেকগুলো প্রশ্ন জমে গেছে, এক এক করে উত্তর দেবো। প্রথম কথা, আপনি নির্বাচনে জিতে বিরোধীদের নিকেশ যজ্ঞে নামবেন, আর সেটা যদি ভোটের পরে হতে পারে, তো ভোটের আগে যদি তদন্ত করতে যায় কোনো তদন্তকারী সংস্থা, তাহলে দোষ তদন্তকারী সংস্থার। আপনাকে কে অধিকার দিয়েছিল যে পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পরে বিরোধীদের রক্তে হোলি খেলেছেন আপনারা সেই দিন দুপুরবেলা থেকে? এই অধিকার কেউ দিয়েছে? পশ্চিমবঙ্গের মানুষকে আপনাদেরকে মানুষ বিরোধীদের নিকেশ করার জন্য জিতিয়েছিল সেদিন? আপনারা অ্যাডভার্টাইজমেন্ট করেছেন, আপনি বুঝতে পারছেন, আপনারা অ্যাডভার্টাইজমেন্ট করেছেন। বাংলা বছর ধরে এই তদন্ত তো চলছে, এই মামলা তো আজকের নয়, তদন্ত চলছে। এনারা তৃণমূল নেতা যারা, তারাও কেউ পালিয়ে যাননি, তারা রয়েছেন। বক্তব্য এটাই যে এই নির্বাচনের এতটা গায়ে গায়ে কেন এই তদন্ত এত সক্রিয়তা হলো? দেখুন, এখানে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে, ভোটের পরেও তো হতে পারতো। একদম ইলেকশন কমিশন সেটা বুঝবে, আমরা এটার কোনো আমাদের দায় নেই। কারণ হচ্ছে যে এনআইএ গিয়েছে, এনআইএর প্রেস রিলিজটা আপনি হয়তো দেখেছেন, সেখানে এনআইএ পরিষ্কারভাবে বলছে এনআইএ যে স্পেশাল কোর্ট, সেই কোর্টের পারমিশন নিয়ে কোর্ট অর্ডার করেছে, তাই তারা এসছে। সুতরাং এর ভিতরে না কেন্দ্রীয় সরকার বা ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই যুক্ত নয়। কেন্দ্রীয় সরকারের হাত নেই আপনি বলছেন? না, এই ঘটনার পেছনে কেন্দ্রীয় সরকারের হাত নেই, কোনো হাত নেই। কেন্দ্রীয় সরকারের যিনি একেবারে মাথায় এই মুহূর্তে দাঁড়িয়ে, অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী, তিনি ঠিক কি বলছেন? গতকাল সভায় দাঁড়িয়ে বলছেন যারা দোষী, কোট আনকোট দোষী বলছি কারণ অভিযুক্ত, এক্ষেত্রে অভিযুক্ত দুর্নীতিবাজ যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরকে জেলে ভরা হবে, 4 জুনের পরে কড়া পদক্ষেপ হবে। অর্থাৎ বিজেপি আবার ভোটের পরে আমরা পদক্ষেপ করব সেটা। অভিযুক্ত যারা, আপনি বললেন তো কারো কেন্দ্রীয় সরকারেরও হাত নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলছেন? তাল পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা ভয় পাই না রয়্যাল বেঙ্গল টাইগার। শুনুন। ये लोग चाहे जितनी साजिश कर लें, मैं आपको गारंटी देता हूं 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। तो एक प्रधानमंत्री पक्षे ए भाषा की शोभा पाए जे 4 जून निर्वाचन हो गए चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा। अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया, लोकतंत्र को अब जेल बना दिया, गणतंत्र को अब जेल बना दिया। किसको धमकी दे रहा है आप? हम लोग आपको डरते नहीं है। हमारा 5 लड़का अरेस्ट होगा तो उसको बीबी रास्ता में निकालेगा। আপনার হুঙ্কার আপনার দলকে অক্সিজেন দেওয়ার জন্য দিন,
কিন্তু মনে রাখবেন গণতন্ত্রের জন্য ওটা কার্বন ডাই অক্সাইড, ওটা নাইট্রোজেন, ওটা ইলেকশনে কাজ করে না। তা আমিও তো বলতে পারি সরকার তো আমাদের এখানেই থাকবে, তাহলে আপনাদের সবাইকেও আমরা জেলে পাঠাবো। কিন্তু আমি কি কথা কখনো বলেছি? প্রধানমন্ত্রীর হুঙ্কার দেয়া আমি মানতে পারি না, আমি মানব না, কেউ মানবে না। আপনার কাছ থেকে লোকে ভদ্র ভাষা প্রত্যাশা করে, কিন্তু আপনি হুঙ্কার দিলে জেনে রাখবেন আমরা হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। কথা শুনতে পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যখন এই বক্তব্য রাখেন তার তো একটা, এটা বিরোধী দলনেতা বলা একরকম বা অচিন্ত বলাও একরকম, কিন্তু দেশের প্রধানমন্ত্রী তিনি এই কথা বলছেন। আমরা এই বিষয়টাই আসবো, অন্যান্য যারা রয়েছেন অর্থাৎ কংগ্রেস সিপিএম এর বক্তব্য শুনবো। তবে এই মুহূর্তে একটি খবর পাচ্ছি আমরা, এই যে নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের 10 সদস্যের প্রতিনিধি দল, সেখানে তাদেরকে আটক করে নিয়ে যায় পুলিশ এবং তৃণমূল কংগ্রেস একটা সময় অভিযোগ করছিল যে তাদেরকে হয়তো কিডন্যাপ করা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে তারা, কিছুক্ষণ আগে আমি শান্তনু সেনের সঙ্গে কথা বলছিলাম, মন্দিরমাঠ থানায় তারা রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন এই বিষয়টি নিয়ে, কিছুক্ষণের মধ্যে তিনি যাবেন বলে জানতে পারছি। দেবজ্যোতি ঘোষ হচ্ছেন। দেবজ্যোতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, রাজ্যপাল কি সময় দিয়েছেন? দেখো, আমরা যেটুকু তৃণমূল সূত্র থেকে জানতে পারছি যে 9টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 10 জনের যে প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন, সেই সময় দেয়া হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা রাজ্যপালের পক্ষ থেকে এ নিয়ে কিছু বলা হয়নি। তবে যে ঘটনা দিল্লির বুকে ঘটেছে তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ তারা করেছেন এবং এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যে সংসদীয় টিম গেছিল তারা কিন্তু এখনো মন্দির মার্গ যে পুলিশ স্টেশন সেখানেই তারা রয়েছেন। তারা যেটা বলছেন যে যেভাবে দিল্লি পুলিশ একাধিকবার তাদের নেতৃত্বকে হেনস্থা করেছে এবং যেহেতু জাতীয় নির্বাচন কমিশন এখনো পর্যন্ত দায়িত্বে রয়েছেন, যেহেতু এনসিসি চালু রয়েছে, সেই জায়গাতে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ ছাড়াই কিভাবে তাদের উপর আক্রমণ হলো, তাদের মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে টেনে ছড়ানো হলো, তা নিয়ে কিন্তু রাজ্যপালের কাছে তারা অভিযোগ জানাতে যাচ্ছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেস কিন্তু আগামীকাল থেকে পথে নামবেন, কারণ যেভাবে রাজনৈতিক প্রচার তাদের চলছে লোকসভা নির্বাচনের, তারপরেও কিন্তু এই ইস্যুটিকে তারা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, সেই মতো তারা রাজ্যপালের কাছে যাচ্ছেন। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। তৃণমূল কংগ্রেস এই ইস্যুটা নিয়ে আগামীকাল থেকে পথেও নামবে, অর্থাৎ যেভাবে তারা কমিশনের সঙ্গে দেখা করতে গিয়ে সেখানে ধর্ণা দিতে গিয়ে অভিযোগ তাদের যে হেনস্থা করা হয়েছে, সেই ইস্যু নিয়ে তারা পথে নামতে চলেছেন। এবং কিছুক্ষণ আগে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনালাম এই কেন্দ্রীয় এজেন্সি বা এই দুর্নীতিগ্রস্তদের জেলে ভরা নিয়ে। সেই বক্তব্যের রিয়াকশন নেব আমাদের সঙ্গে থাকা অতিথিদের কাছ থেকে। তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে একটা বিরতির পরে ফিরে আসবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। এই এজেন্সি নিয়ে আমরা আলোচনা করছি, চর্চা চলছে এখানেও। আমি আসবো পল্লব, আপনার কাছে আসবো। যে কথা অচিন্ত বলছিলেন যে এই কেন্দ্রীয় এজেন্সি কারো দ্বারা নিয়ন্ত্রিত নয়, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য রাখলেন, তিনি প্রধানমন্ত্রী দেশের। আমি বলছি বিরোধী দলনেতাও যে হুঙ্কার দেন, হুমকি দেন, সেটা আলাদা বিষয়, বা অচিন্তও যদি কোনো হুমকি দেয়, যে কথা তিনিও কিছুক্ষণ আগেও বলছিলেন, তার গুরুত্ব। আর প্রধানমন্ত্রী যখন বলেন যে 4 জুনের পরে সব জেল ভরবো, সেটা কি এক হয়? 4 জুনের পর কেন? 4 জুন রেজাল্ট, হ্যাঁ, রেজাল্ট তারপরে আরো সক্রিয়তা বাড়বে আর কি। মানে কি হবে তাতে? এই যে জেলে ধরবো, জেলে নেব, কোমরে দড়ি পরিয়ে ঘোরাবো, এ তো আমরা সেই 2014 পর থেকে প্রত্যেকটা নির্বাচনে শুনতে পাচ্ছি। ভাগ মুকুল ভাগ, ভাগ মদন ভাগ, আমরা শুনিনি? এই আমরা ধর্মতলার মোড়ে শুনেছিলাম তো। দুর্নীতি তো তৃণমূল আছে করেনি। পশ্চিমবঙ্গের সমস্যা তো আজ তৈরি হয়নি যে এখন একটা হয়েছে। যখন সন্দেশখালিতে গেল, ওখানে যখন হামলা টামলা হলো, তার কতদিন পর কি হয়েছিল? 19 দিন টাইম লেগেছিল। তারপর সেখান থেকে শিক্ষা নেয়নি। শিক্ষা নিয়ে তো যেতে পারতো, আজকে শিক্ষা নিল না। তাহলে এইভাবে গিয়ে নিউজ করবার জন্য, টাইম লাইনে থাকার জন্য চেষ্টা। জেলে ভরতে কি লোকসভা নির্বাচন এরকম কোনো সংবিধানে আছে নাকি যে লোকসভা নির্বাচন হবে তারপর জেলে ভরবে? কেন এতদিন তো সময় গেল? এই তো 2 মাস, তো নির্বাচন তো 2 মাস। তার আগে কি হচ্ছিল, কি করছিল? 2 মাসের তো ঘটনা নয়। এটা কি তাহলে নির্বাচনী গিমিক মাত্র? কি মনে হয়? একদম দেখুন, আপনি বলেন তো প্রধানমন্ত্রী বললেন, মানুষ খুব স্পষ্ট বুঝে গেছে
প্রধানমন্ত্রী মানে মোদি মানেই ভাওতা, আর ভাওতা মানেই মোদি। এই যে এত বলছেন না জেল ভরবেন, তাহলে এতদিন আপনাকে কে আটকে ছিল? একটাও জেল ভরতে পারেননি। এত ইনভেস্টিগেশন চলছে, সেগুলো কোর্ট মনিটর বলেই চলছে, নাহলে ইনভেস্টিগেশনও হতো না। কিন্তু কোথায় কিনারা তো হচ্ছে না, চুরি হচ্ছে, চুরি তৃণমূল করছে, বিজেপি করতে দিচ্ছে। একটা উদাহরণ দিচ্ছি, কালীঘাটের কাকু, তার কণ্ঠস্বরের নমুনা নিতে কয়েক মাস লেগে গেল, সে হাসপাতালে গিয়ে বাচ্চাদের বাড়ি গিয়ে শুয়ে রয়েছে, প্রায় 1 বছর হয়ে এলো। তারপরে কালীঘাটের কাকুর যখন কণ্ঠ পরীক্ষা হয়ে গেল, তারপরে এজেন্সির কণ্ঠ একদম রুদ্ধ হয়ে গেল, তার কণ্ঠ ফুটছে না। তো এগুলো তো মানুষ দেখছে, বুঝছে, একদম স্পষ্ট এক লাইনের কথা, তৃণমূল চুরি করছে, বিজেপি চুরি করতে দিচ্ছে, এর বাইরে আর কিছু না। এইগুলো যা হচ্ছে এগুলো সমস্তই এই যে আজকে যখন আমরা ধরুন এই ইনভেস্টিগেশন যদি আলোচনা না করতাম, তাহলে চুরি দুর্নীতি নিয়ে আলোচনা করতাম, তৃণমূলের ব্যর্থতা নিয়ে আলোচনা করতাম, যেহেতু লোকসভা ভোট বিজেপির ব্যর্থতা নিয়ে আলোচনা করতাম, যে কোথায় চাকরি 2 কোটি, কোথায় 15 লক্ষ, কোথায় ব্ল্যাক মানি, কোথায় শিল্প, কিছু নেই, দেশ বেচে দিচ্ছে, ইলেকট্রাল বন্ড নিয়ে হয়তো আলোচনা করতাম। সেই আলোচনাগুলো যাতে মানুষ না করতে পারে, প্রতিদিন মিডিয়া ম্যানেজমেন্ট স্কিল এগুলো, এর বাইরে আর কিছু না। আমরা দেখাচ্ছিও যে ইতিমধ্যেই সদিচ্ছা থাকতো, তাহলে আজকে ভাইপো এরা বড় বড় অনেকে জেলে থাকতো। কিন্তু এই যে বললাম না, বিজেপির মাদুলি নিয়ে নিয়েছে পিসি ভাইপো এই রাজভবনেই বসে। আরেকটা কথা, এই রাজভবনে ইতিমধ্যে পৌঁছে গেছেন, কেন আমরা সেই ছবি দেখাচ্ছি, ইতিমধ্যেই কিন্তু তৃণমূল নেতারা পৌঁছে গিয়েছেন, কুণাল ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শশী পাজারা পৌঁছে গিয়েছেন, মালা রায় রয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছেন, কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 9টা নাগাদ যাবেন, কারণ রাজ্যপালের কাছ থেকে তেমনই সময় পেয়েছেন। তাকে গিয়ে তারা অভিযোগ জানাবেন যে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে তাদের যে ক্ষোভ, সে কথা তারা রাজ্যপালের সামনে তুলে ধরবেন। কৌশিকদা, যে কথা কংগ্রেস বা বামেরা বলছে, কংগ্রেসের বক্তব্য এক্ষেত্রে পরিষ্কার যে পুরোটাই হচ্ছে একটা বাইনারি তৈরি করার চেষ্টা, হয় তৃণমূল নয় বিজেপি, এই দুজনের মধ্যে। অর্থাৎ ওদের অভিযোগ যে তৃণমূল নেতারা চুরি করছেন আর তদন্ত হচ্ছে এই একটা খেলা চালানো হচ্ছে। দেখুন, একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি আপনাদের দর্শকদের সকলকে একটু অনুধাবন করতে অনুরোধ করব, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীজি কিন্তু তার ভাষণে এখন গ্যারান্টি দিচ্ছেন কি জেলে ভরার। উনি যে কি কাজ করেছেন গত 10 বছরে তার কোনো ফিরিস্তি দিচ্ছেন না। এবং আমি প্রধানমন্ত্রীর প্রতিটা ভাষণ রোজ রাত্রিরে ফলো করছি, উনি পশ্চিমবঙ্গে যেগুলো বলছেন, বাইরেও যেগুলো বলছেন, আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, প্রধানমন্ত্রী কিন্তু তার পারফরমেন্স বা তার রিপোর্ট কার্ড তুলে ধরছে না। সব জায়গাতেই প্রধানমন্ত্রীর একটা কথা, যখন ইন্ডিয়া জোটকে আক্রমণ করছে ভ্রষ্টাচার, যখন পশ্চিমবঙ্গে আসছে বলছে জেলে ভরবো। প্রধানমন্ত্রীজি, মানুষ জানতে চাইছে আপনি গত 10 বছরে কি কাজ করেছেন, সেই রিপোর্ট কার্ডটা বলুন। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ওই সমস্ত ভয় আপনি তৃণমূল কংগ্রেসকে দেখাবেন না। যত এই সমস্ত কথা বলবেন তত আমাদের কর্মীরা আরো উজ্জীবিত হয়ে আপনাদের বিরুদ্ধে আপনারা প্রধানমন্ত্রীজি এই জিনিসটা কিন্তু একটুখানি মাথায় রাখবেন। বাংলার মাটি দুর্জয় ঘাটি জেনারেল দুর্বৃত্ত, বাংলার মাটিতে এত চোর ডাকাত ছিল না যারা জেলে ঘুরে, 2024-এও পারবেন না। সুতরাং এই সমস্ত ভয় দেখানো কথা না বলে আপনি দয়া করে বলুন, আপনার রিপোর্ট কার্ডটা দিন, আপনার পারফরম্যান্স কার্ডটা দিন। আমি অচিন্তর কাছে যাব যে প্রধানমন্ত্রী যে কথা বলছেন যে 4 জুনের পরে জেল ভরো হবে, অর্থাৎ দুর্নীতি প্রসঙ্গে তার বক্তব্য, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে একের পর এক তারা জেলে যাবেন। কিন্তু 10 বছর আগে আমি যদি 2014 সালে চলে যাই, তখনও প্রধানমন্ত্রীর বক্তব্য এটাই ছিল দুর্নীতি ইস্যুতে, যে না খাউঙ্গা না খানে দুঙ্গা। কিন্তু একের পর এক অভিযোগ তো বিজেপির ভেতরেও রয়েছে, বিজেপির বিরুদ্ধেও রয়েছে, এবং যারা বিজেপিতে গিয়েছেন তারা এ রাজ্যে শুভেন্দু অধিকারী হোক কিংবা অজিত পাওয়ার হোক, কিংবা আমরা যদি প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে দেখি, তার বিরুদ্ধে অভিযোগ হলো, সিবিআই অভিযোগ তুলে নিল। কি বলবেন এটা? আদৌ কি দুর্নীতি মুক্ত হচ্ছে দেশ? দেখুন, মোদিজি 10 বছর আগে যে অবস্থানে ছিল আজও সেই অবস্থায় আছে। সুতরাং যে তদন্ত হচ্ছে না সেটা তো নয়, তদন্ত নির্বাচনে আগে হচ্ছে সেটা হলেও আপনারা প্রশ্ন তুলছেন, নির্বাচনে পরে হলেও আপনারা প্রশ্ন তুলছেন। এরপরে বলবেন এখন বর্ষাকাল, তারপরে বলবেন শীতকাল, তারপর বলবেন দুর্গাপুজো, তারপর বলবেন ঈদ। তার মানে সারা বছর কি আর তদন্ত হবে না? হওয়া না হওয়া নিয়ে না, বলছে যে তদন্ত হচ্ছে তো হয়েই চলেছে।
ভোটের সময় তৎপরতা বাড়ে, অন্য সময় এজেন্সি চুপ করে যাচ্ছে। পশ্চিমবঙ্গে যে পাহাড় প্রমাণ দুর্নীতি তৃণমূল কংগ্রেস দ্বারা সংগঠিতভাবে হয়েছে সেটার তদন্ত এক দুদিনে সম্ভব না, সেটা বহু অবসরপ্রাপ্ত বড় বড় যারা বিচারপতি বা যারা তদন্তকারী সংস্থার আধিকারিক তারা পর্যন্ত বলেছে এটা পাহাড় প্রমাণ দুর্নীতি, যারা সারা পৃথিবীর ইতিহাসে এত বড় কোথাও হয়নি। সুতরাং তদন্ত হচ্ছে, নির্বাচনের আগেও তদন্ত হবে, নির্বাচনের মধ্যেও হবে, নির্বাচনের পরে হবে। আজকে 2021 সালে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার স্বামী বলছেন ইলেকট্রাল বন্ড বিশ্বের বৃহত্তম দুর্নীতি, তার তদন্ত কবে হবে? সুপ্রিম কোর্ট বলছে অসাংবিধানিক ইলেকট্রাল বন্ড। কংগ্রেস দলের প্রতিনিধি তারা বলতেই পারে, অভিযোগ করতেই পারে, কিন্তু যেটা প্রশ্ন ছিল যে 2021 সালে ঘটনা কেন এখন, আজকে 3 বছর পরে যখন প্রশ্ন উঠছে, তো আমার কথা হলো 3 বছর না 30 বছর পরে গিয়ে এর কনসিকুয়েন্স তৃণমূল কংগ্রেসকে ফেস করতে হবে। আজকে বলে দিলাম মিলিয়ে নেবেন, তো সাজা পাবে। 3 বছর করতে হবে। 2021 সালের 5 থেকে তারা নিষ্কৃতি পাবে না। এটা বিরতিতে যেতে হবে আমাদের, বিরতির পরে ফিরে আসবো আবারও এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই রাজভবনে পৌঁছে গিয়েছেন। আজকেই আমরা দেখেছি যে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কমিশনে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের 10 সদস্যের প্রতিনিধি দল। দিল্লিতে গিয়ে তারা সেখানে হেনস্থার শিকার হন বলে অভিযোগ, দিল্লি পুলিশের দ্বারা তারা হেনস্থার শিকার হন। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালের কাছে গিয়েছেন যে যখন নির্বাচনী আচরণবিধি লাগু আছে তখন কমিশনের কোনো এক্ষেত্রে কমিশনের বক্তব্য ছাড়া, কমিশনের কোনো অনুমতি ছাড়া কেন দিল্লি পুলিশ এখানে সক্রিয়তা দেখালো, সেই অভিযোগ করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে। রাজ্যপাল তাকে 9টার সময় দিয়েছেন এবং তার সঙ্গে আরও প্রতিনিধিরাও রয়েছেন তৃণমূল কংগ্রেসের। মোট 12 সদস্যের প্রতিনিধি দল তারা গিয়েছেন রাজভবনে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, শশী পাজা থেকে শুরু করে মালা রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, তারা প্রত্যেকেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই কমিশনের ইস্যুতেই কিন্তু আগামীকাল থেকে তারা পথেও নামবেন, এমনটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে কেন্দ্রীয় এজেন্সিগুলোর তৎপরতা এই নির্বাচনের মুখে মুখে বেশি হচ্ছে এবং নির্বাচন এসে কোথাও গিয়ে এই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কেন্দ্রীয় সরকার বা বিজেপি এই যে এনআইএ, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স তাদেরকে ব্যবহার করছে শুধুমাত্র এই বিজেপির ভোট বাক্সে যাতে ভোট পড়ে এবং তৃণমূল কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলের যারা ভোট ম্যানেজার বা বুথ কর্মী তাদেরকে তুলে নেওয়া হচ্ছে, নিচু স্তরের নেতাদেরকে তুলে নেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। আবার আমরা আলোচনায় ফিরব, তবে এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে আপনাদেরকে জানাবো এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এ রাজ্যের পুলিশ তাদের মূল প্রতিপক্ষ, কারণ এ রাজ্যের পুলিশ দিয়ে কোনোভাবেই ভোট করা সম্ভব নয়। কারণ আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী আসবে, 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে, পঞ্চায়েত নির্বাচনে 820 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসছে। শুভেন্দু অধিকারী বক্তব্য সেই কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হয়েছিল, তাই পুলিশের উচ্চপদস্থ কর্তাদের বিরুদ্ধেও যাতে ব্যবস্থা নেওয়া হয় তাই বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে গিয়েছিলেন বিরোধী দলনেতা। তারপরে তিনি ঠিক কি বক্তব্য রাখলেন শুনুন একবার। তাই আমরা বলেছি যে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের জন্য ব্যবস্থা করুন এবং পুলিশ হচ্ছে মূল প্রতিপক্ষ, পশ্চিমবঙ্গ পুলিশ হচ্ছে মূল প্রতিপক্ষ, তারাই এখানে এইসব করছে। প্রায় 15,107 কাটা হয়েছে, তার মধ্যে 13,000-এর বেশি বিজেপি কার্যকর্তার নামে 107 কেটেছেন। আমরা এই কথাগুলো বলেছি, কিছু তথ্য ওনাকে দিয়েছি। আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট চাইব, ডেমোক্রেটিক ম্যানারে ভোট চাইব, আর নির্বাচনী প্রচারে সকলের অংশগ্রহণ এবং ভোটের দিন 7টা ফেজেই যাতে ইনসিডেন্ট ফ্রি ভোট হয়, আর স্টেট পুলিশকে, কলকাতা পুলিশকে মানে হায়ার অফিসারকে যাতে রেস্ট্রেন্ট করেন। কোশিকতে আপনার কাছে আসবো যে শুভেন্দু অধিকারী বলছেন যে পুলিশই প্রতিপক্ষ মূলত, কারণ আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে পাল্টা আপনারাও বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দিয়েছেন।
দেখুন, প্রথম কথা হচ্ছে যে এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভারতবর্ষের এই সাধারণ নির্বাচনটা হচ্ছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেভাবে পারুন তারা সাজান, তাদের মতো ব্যবস্থা নিন। এবার এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তো কিছু বলছে না। কথাটা হচ্ছে কিছু কিছু ছাত্র দেখবেন পরীক্ষায় যদি মানে আগে থেকেই জেনে যায় যে সে খারাপ রেজাল্ট করবে, পড়াশুনো করেনি, তখন তারা বলে মাথা ব্যথা করছে, দেখতে পাচ্ছি না। শুভেন্দু অধিকারীর ব্যাপারটা হচ্ছে ঠিক তাই। কাঁথি কেন্দ্রে তা আপনি দেখলেন 31 জনের বিরুদ্ধে সিবিআই 2.5 বছর পর মামলা দিল। শুভেন্দু অধিকারী জানে যে ফলাফলটা কি হতে চলেছে, যার জন্য আগে থেকে গাওনা দিচ্ছে। তবে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এই নির্বাচন ফ্রি এবং ফেয়ার নিশ্চিত করেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনে দেখা উচিত। যাতে সেটা হয় তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিক। মোস্ট ওয়েলকাম। বেশ, আমি কেতন আপনার কাছে আসবো। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের মধ্যে বা এই পুলিশের বিরুদ্ধে গিয়ে অভিযোগ জানানো, উচ্চপদস্থ কর্তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো, এটার মাধ্যমে কি কোথাও গিয়ে রাজ্য পুলিশকেও একটা কার্যত হুমকি দেওয়ার চেষ্টা, তাদের উপর একটা প্রেশার দেওয়ার চেষ্টা? দেখুন, রাজ্য পুলিশ দলদাস, কিন্তু উনি এই যে কথা এত কনভিকশন দিয়ে বলতে পারেন তার কারণ হচ্ছে ওই যে দলদাস যে তৈরি করা হয়েছে, এটা তো রাতারাতি হয়নি। তৈরি করতে যে সময় লেগেছে, বছর লেগেছে, তার মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারীর তো অবদান রয়েছে। আজকে যে এই বাংলার শাসক দল বা শাসন ব্যবস্থা যে একটা মানে অত্যাচার যেগুলো করছে, যে অত্যাচারী একটা সরকার তৈরি হয়েছে এতদিনে, তার মধ্যে শুভেন্দু অধিকারীর তো অবদান আছে, এটা তো অস্বীকার করা যায় না। আর যেহেতু ওনার অবদান আছে, এই জন্য উনি ঠিক জানেন কোথায় কোথায় কিভাবে ইউজ করা হয়, এই জন্য উনি গেছেন। বাংলার শাসক দল যে অত্যাচারী সেটা আপনার কেন্দ্রীয় নেতারা, হাইকমান্ড জানে কি? একদম জানে। তাহলে একই সঙ্গে কি করে তারা মিটিং করেন? কোথায় মিটিং? ইন্ডিয়া জোটে যখন আমরা দেখি যে ডেরেক ওব্রায়েন বসে থাকেন, সাগরিকা ঘোষ বসে থাকেন, যারা তৃণমূল কংগ্রেসের সাংসদ। না, ন্যাশনাল পার্সপেক্টিভে দিল্লিতে কে কোথায় কি মিটিং করছে সেটা একটা বিজেপির বিরুদ্ধে সেটা হতে পারে, কিন্তু বাংলা তৃণমূল তো অস্তিত্ব বাংলার বাইরে নেই। তৃণমূল তো বাংলায় আছে, বাংলায় তৃণমূল তো ইন্ডিয়া বাংলার নেতারা একরকম বলবেন, কেন্দ্রীয় নেতারা একরকম কথা বলবেন। না, তৃণমূল কংগ্রেসের এটা তো কোনো অযুক্তিকর না। বাংলার আরেক রকম পরিস্থিতি থাকতে পারে, যখন আমরা দেশের নিরিখে দেখবো আরেকটা পরিস্থিতি থাকতে পারে, কিন্তু এই বিষয়ে কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব নেই। এই যে আজকে ভাইপো যে যাচ্ছে, যেখানে কেতন বলছেন যে বাংলার শাসক অত্যাচারী শাসক, তাকে কি তাহলে কেন্দ্রীয় নেতারা এই অত্যাচারী শাসকদের দেখতে পাচ্ছে না? সেই শাসক দলের সঙ্গে কি করে একই মঞ্চে থাকছে? ইন্ডিয়া জোট তাহলে কি করে? এইটা বলার আগে চলে গেলেন ইন্ডিয়া জোট ছেড়ে, কই আর? এইটা বলার আগে যেটা আমরা দেখলাম লাস্ট মিটিংয়েও তো দেখলাম রামলীলা ময়দানে ডেরেক ওব্রায়েন, সাগরিকা ঘোষদের ওখানে অত ভিড় ছিল, ওর মধ্যে কে কি ঢুকে গেছে সেটা নিয়ে বলছেন দাদা, বক্তব্য রেখেছেন, এটা হয়নি কি কখনো? যেটা বলবা সেটা হলো এই যেরকম ভাবে এখন আপনারা একটু আগে দেখালেন না যে অভিষেক ব্যানার্জি গেছে রাজ্যপালের বাড়িতে, তারপরেই দেখালেন শুভেন্দু দাবি করছে কার্য পুলিশকে নিয়ে। দেখে নিন একদম ভাবে যে যার যেখানে ক্ষমতা সে সেখানে তার অপব্যবহার করছে। ঠিক যেরকম ভাবে দিল্লিতে আজকে যখন নির্বাচন কমিশনের কাছে তৃণমূলেরা গেছে, সেখানে যেমন ভাবে তাদেরকে দিয়েছে বা জেলে আটকে রেখেছে, এখানেও ঠিক রাজ্য পুলিশ যেরকম ভাবে দিল্লি পুলিশের ভূমিকাতে আপনি সমালোচনা করলাম তো। এবার এখানে রাজ্য পুলিশও তো একইভাবে সমালোচিত হওয়ার কথা। যদি এখানে নির্বাচন কমিশনের জায়গায় আমরা যতবার বামেরা যৌথভাবেই আমরা যতবার গেছি, সেখানে রাজ্য পুলিশ তো একই কাজ করেছে। শুধু নির্বাচন কমিশন না, যেখানে গেছেন সেখানেই তো পুলিশ এটাই করেছে। আমরা তো দেখেছি পঞ্চায়েত নির্বাচনে কিভাবে নির্বাচন কমিশন সহ পুলিশকে কিভাবে ব্যবহার করা হয়েছে। কোথায় ছিল সেদিনকে পুলিশ? তারপর যখন ফলাফল বেরিয়েছে পঞ্চায়েত নির্বাচনে কিভাবে ব্যালট রাস্তায় পড়ে গেছে, ব্যালট খাওয়া হয়ে গেছে, উইনিং এর যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট ছিনিয়ে নেওয়া হয়েছে, দেখিনি আমরা? আপনারা মিডিয়া দেখাননি? তাহলে এই যে একজন যেখানে যার ক্ষমতা আছে সে দেখান বলছেন। আর ইন্ডিয়া জোটের ব্যাপার, সেখানে হলো মিটিং লড়াই। মমতা ব্যানার্জি 42টা আসন, এক্ষেত্রে অনেকে শাসক দলকে বলেন বামেদের ছেড়ে যাওয়া জুতোতেই পা গলিয়েছে তৃণমূল কংগ্রেস। বামেরা তো ছেড়ে গেছে, আমি বলছি ট্র্যাডিশন বামেদের আমল থেকে চলে আসছে, সেই ট্র্যাডিশনই চলছে। 2011 সেই ট্র্যাডিশনে তো এখনো পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনে এই রাজ্যে নির্বাচন অশান্তি হয়নি কোন সালে বলতে টাকা নেয়নি, কিন্তু সেই বামেদের সেই ভালো পায় তো টাকা নেয়নি পারেনি। ঠিক কথা, ভালো পায় তো জুতোটা গলাতে পারেনি, খারাপটা কেন করলো? পরিবর্তন ছিল ভালোর জন্য, তাহলে ভালোর পরেটা কি এলো? প্রশংসাযোগ্য। খারাপটাই নিল কেন? চলে গেছে তো বামেরা চলে গেছে। বামেরা ছেড়েছিল এখানে শিল্প, এখন 14 বছরে কটা শিল্প হয়েছে? এখানে কলকারখানা বন্ধ হয়নি, বন্ধ তো হবে। ভারতবর্ষে কলকারখানা বন্ধ হচ্ছে না, ভারতবর্ষে খুব উন্নয়ন হচ্ছে। বামেরা চেয়েছিল শিল্প হোক না হোক না। আমাদের তখন স্লোগান কি ছিল? কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তারপর 14 বছরে আমাদের ভবিষ্যৎটা কি? আমাদের ভবিষ্যৎটা বাংলার এখন সবাই পরিযায়ী শ্রমিক।
এটা হলো ভবিষ্যৎ। আর বিজেপি যে গ্যারান্টি আগে ছিল না, বাংলার মানুষ বাইরে কাজ করতে যেত না, অবশ্যই পুরো ভারতবর্ষের মধ্যে তো আজকের হার কি ছিল? আজকের হার কি? আমরা কি ভালোর দিকে যাবো না খারাপের দিকে যাবো? নিঃসন্দেহে ভালোর দিকে যাব, তাই না? তো সমালোচনা হচ্ছে, ভালোর দিকে গেছি, ভালোর দিকে যাচ্ছি কি? আপনি যেটা 14 বছর তারা তো এখন এখানে দাঁড়িয়ে বলছে ওরা পাবে না এতগুলো সিট, ওরা বলছে ওরা পাবে না এতগুলো সিট। যখন লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে যখন 303টে বিজেপি সিট জিতেছিল তখন আটার দাম কত ছিল, আর আজকে আটার দাম যখন বল 405 40 টাকা, তাহলে সেই আটার দাম কোথায় যাবে? তাহলে তো সে কথা বলতে হবে যে আমরা ভালো দিকে যাচ্ছি না, তো আমরা একই চলছে, তো ভালো কিছু কোথায় আমরা বললাম? আমি তো বললাম ভালোটা কেন বলালেন না? অচিন্তর কাছে আসবো। অচিন্ত, যে কথা যে অভিযোগ উঠছে এখানে যে কোথাও গিয়ে এই যে পুলিশকে একটা চাপে রাখার কৌশল নিলেন শুভেন্দু অধিকারী, এই বিষয়ে আপনার কি বক্তব্য? যে কথা দেখুন, চাপে রাখার কোনো কৌশল নাই, এটাই বাস্তবতা, এটাই সত্যি। কারণ অচিন্ত বললেন যে যেখানে ক্ষমতায় সে ক্ষমতার অপব্যবহার করছে। অচিন্ত তো ওই আমি বলেছি, পল্লব বলছেন। দেখুন 2013 সালের পঞ্চায়েত নির্বাচনে আমরা এখানে দেখেছি, বা 2018 সালে 35% বিরোধী শূন্য পঞ্চায়েত নির্বাচনে জিতেছিল এই তৃণমূল কংগ্রেস রাজ্য পুলিশকে ব্যবহার করে। এবং শুধুমাত্র যে এটা তৃণমূল কংগ্রেস শুরু করেছে তাই নয়, এরা সিপিএম এর যোগ্য, এরা সিপিএম এর যোগ্য ছাত্রছাত্রী। তার কারণ হচ্ছে দাঁড়াতেই পারেনি, ভোট হয়নি। 2003 সালে 2008 সালে সিপিএম যে পথ দেখিয়ে গেছে সেই একই পথ অনুসরণ করেছে 2013 এবং 2018 এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস। সুতরাং আজকে রাজ্য পুলিশই জনগণ ধরছে রাজ্য পুলিশের বিরুদ্ধে, কারণ রাজ্য পুলিশ প্রশাসন হাত তুলে নিলে তৃণমূল কংগ্রেস সরকার 5 মিনিট সরকারে থাকতে পারবে না, গদিতে থাকতে পারবে না, জনগণ উপরে মানে লাথি মেরে ফেলে দেবে গদি থেকে। কারণ এই পুরোটা দলটাই প্রশাসন নির্ভর হয়ে গেছে, প্রশাসনের দ্বারাই দুর্নীতি। এই যে সরকারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে যে অভিযোগ, সেই অভিযোগ কি আজ থেকে চলছে? আমরা তো দেখতে পাচ্ছি প্রায় বছর 10 হয়ে গেল এই একই অভিযোগ আপনারা করে আসছেন, বিরোধী দলের নেতারাও করে, মানে বাম কংগ্রেস তারাও করছে, কিন্তু তারপরে তো একের পর এক নির্বাচন হচ্ছে, নির্বাচনী বৈতরণী পার হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত মানুষ দূরে ঠেলে দেবে। আমরা দেখলাম লোকসভা নির্বাচন, আমরা দেখলাম পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচন, কোথায় কি? দেখুন, আপনি নিজেও জানেন গ্রামগঞ্জে গিয়ে যখন পৌরসভা পঞ্চায়েতের নির্বাচনগুলো কেউ ঘরে থেকে বেরোতে পারেনি, 13 বছর ভোট দিতে পারে না। আজকে যে মাননীয়, তাহলে কেন্দ্রীয় বাহিনী এসে কাজটা কি হচ্ছে, লাভটা কি হচ্ছে কেন্দ্রীয় বাহিনী? ওটা উত্তর দিচ্ছি। যে মাননীয় বলছেন রয়্যাল বেঙ্গল টাইগার, আজকের তৃণমূলের নেতাকর্মীদের জানা উচিত যাদের যাদের বাঘ বলেছে তারা সবাই আজকে তিহার জেলে। সুতরাং এখনো যাদেরকে বা নিজেকে যদি বাঘিনী বলে ডাকেন, অভিযোগ প্রমাণিত হচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন অনুব্রত মণ্ডল বিজেপিতে চলে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যদি অনুব্রত মণ্ডল বিজেপিতে চলে যেতেন তাহলে তিনি বাঘই থাকতেন, হয়তো পোশাকটা বদলে যেত শুভেন্দুর মতো। না, যারা যোগ্য, মানে যারা যোগ্য, যারা অপরাধী তারা শিওর এর বিচার পাবে। এবং এই পাওয়া প্রমাণ দুর্নীতির অবসান বিজেপি করবে। পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টি, মানুষ বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টি পারবে তৃণমূলের এই নৈরাজ্যের অবসান বলছে বিজেপি। পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করে, আর আমরা যেটা করে দেখাবো, আমরা যেটা করে দেখাবো। হেমন্ত সোরেনের বিরুদ্ধে কি অভিযোগ ছিল, অজিত পাওয়ারের বিরুদ্ধে কি অভিযোগ ছিল, বিজেপিতে গেলে বা তাদের সঙ্গে গেলে সেই অভিযোগ কি করে নির্মূল হয়ে যাচ্ছে? অজিত পাওয়ার, তারপরে প্রফুল প্যাটেল, অভিযোগটাই তুলে নিল সিবিআই, দুর্নীতি মুক্ত হলো। দেখুন, এটা পুরোটাই তো স্বতন্ত্র বডি, তারা কোর্টের তত্ত্বাবধানে ইনভেস্টিগেশন হচ্ছে, এনআইএ তারা বুঝবে। আজকে একটা তথ্য খুব দেওয়া দরকার, ইম্পর্টেন্ট। এই পশ্চিমবঙ্গে যে টেরোরিস্টদের নিরাপদ আবাসস্থল হয়েছে তার একটা প্রমাণ কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী শান্তনু ঠাকুর এবং আমাদের দলের প্রাক্তন সাংসদ, তাকে এখানে যে লস্করি তৈবা থেকে আজকে চিঠি গিয়েছে তার বাড়িতে। তারা বলছে যে আপনি যদি সিএর বিরুদ্ধে, সিএর পক্ষে যদি বেশি কথা বলেন, আপনার পরিবার বা এই মতুয়া ঠাকুর বাড়ি পুরো সবকিছু উড়িয়ে দেবে। এবং সেই সিএ নিয়ে প্রচ্ছন্ন মদত দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে লস্করি তৈবার চিঠি যেতে পারে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে, তাহলে এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রীর ভূমিকা কি? পুলিশ মন্ত্রী গেল, তাদের সেই তদন্তে কি হলো? তদন্ত কি হলো? পুরো তদন্ত চলেছে। তোমরা খালি আর বলবে আমরা তার বদলা নিয়েছি। কিসের বদলা নিয়েছি? পাকিস্তানি সংস্থা ইলেকট্রাল বন্ড কিনেছে, কি করে সম্ভব হলো? কোর্ট দেখবে, সেটা ঠাকুরকেও কোর্টে যেতে হবে।
শান্তনু ঠাকুরকে যখন কিছু পারবেন না তখন কোর্টে নির্বাচন কমিশনের এই রাজ্যে ঠাকুরের বিরুদ্ধে যে বেআইনি অভিযোগ আপনারা পাস করেছেন পয়সা নিয়ে ইলেকট্রাল বন্ডের মধ্যে এই রাজ্যে বিরতিতে যেতে হবে প্লিজ দেশদ্রোহী শান্তি 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 একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকবেন। বিরতির পর থাকবে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। একদম শেষ জায়গাতে চলে এসেছে, শেষ পর্ব বলা যেতে পারে। আমি কৌশিকদা আপনার কাছে আসবো। এই যে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে আপনারা কমিশনে গেলেন, সেখানে একটা ঘটনা ঘটলো, আবার রাজ্যপালের কাছে গিয়েছেন, কি মনে হয়? দেখুন, মোদ্দা কথাটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং বিজেপি ভয় পেয়েছেন, পশ্চিমবঙ্গের পরাজয়ের আতঙ্ক তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে, যার জন্যে এরকম নৃশংসভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা বিজেপিকে অনুরোধ করব, আপনারা আপনাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আমরা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে বসি, আলোচনা হোক যে কারা কতটা কাজ করেছে এবং তার ভিত্তিতে ভোটছে। ফাইনালি একটা 10 সেকেন্ড বলতে দিন। ফাইনালি একটা কথাই বলবো যে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আপনার ওই হুঙ্কারে আমরা কোনো রকম ভাবেই ভীত হচ্ছি না, এবং আমরা শেষ কথাটা বলে দিচ্ছি, খেলা হবে। বেশ, খেলা হবে বলছেন। বেশ, কেতন আপনার কি মনে হয় যে এই ভোটটা সত্যি তো উন্নয়ন আর অনুন্নয়নের হওয়া উচিত ছিল, কিন্তু তার জায়গায় যে ছবি আমরা গোটা দেশ জুড়েই দেখতে পাচ্ছি, সেটা কি কাম্য? বা এরপরে আদৌ কি এই যে রাজ্যপালের কাছে দেখা করতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি হয়তো নালিশ জানাবেন, কিন্তু তারপরে কি তৎপরতা কমবে কেন্দ্রীয় এজেন্সি? দুটো প্রশ্নের আমি দুবারে উত্তর দিচ্ছি। একটা হচ্ছে রাজভবন নিয়ে কথা বলছে। এই কদিন আগে তো রাজভবনেই তো আমরা দেখেছিলাম, ওখান থেকে তো মোদিজি মাদুলিটা দিয়ে গেছে, তারপরে দিদি ইন্ডিয়া জোট থেকে সরে বসেছে, তারপর থেকে মাদুলি পেয়ে গেছে। আর এখন তারপরে দেখলাম গুজরাট থেকে একটা প্রার্থী, যে আমাদের প্রধান সেনাপতি আমাদের অজিতদার ওখানে গুজরাট থেকে প্রার্থী পাঠিয়ে দিত। এগুলো সব তো রাজভবনেই হয়েছে, হয়তো রাজ্যপালের সামনে হয়েছে বা তাকে সাক্ষী রেখে হয়েছে। আর মনে হয় যে মাদুলিটা দিয়েছিল তার কিছু একটা চার্জের ব্যাপার আছে, রিচার্জ কমে গেছে, তারপর আবার ভাইপো এখন গেছে, মাদুলি আবার চার্জ করে দেবে, কাল থেকে আবার তৃণমূল নিশ্চিন্ত। এবার রিপোর্টের কথা হচ্ছে, আপনাদের ক্ষমতা নেই, তৃণমূলের ক্ষমতা নেই, কি করেছে রিপোর্ট দেওয়ার? বিজেপির ক্ষমতা নেই। ক্ষমতা থাকলে শুধু একটা রিপোর্ট দিয়ে দিন না, যে কারা কারা কত কত কার থেকে কি মারফত দিয়ে ইলেকট্রাল বন্ডে টাকা নিয়েছে, বিজেপি বলুক আর তৃণমূল বলুক, এই রিপোর্ট দেওয়ার ক্ষমতা আছে? নেই। কারণ হচ্ছে এরা দুজনেই ব্যর্থ অপদার্থ। এটা তো আমাদের আনা, আমাদের তো কিছুর বিনিময়। কংগ্রেস তো বন্ডের টাকা পেয়েছে, বন্ডের তো টাকা পেয়েছে কংগ্রেস। পেছনে পল্লবের কাছে যাওয়ার সময় নেই, সময় নেই। আমি অচিন্তর কাছেও যেতে হবে, ওকেও বলতে দিতে হবে প্লিজ। আমরা কিছু পল্লব, কি মনে হয় যে এই লোকসভা নির্বাচনটা কিসের নিরিখে হওয়া উচিত ছিল? যে নিরিখে হওয়া উচিত ছিল সেই নিরিখে হবে না, সেটাই দেখা যাচ্ছে প্রত্যেক দিন। কি নিরিখে হবে? বাংলায় 2019 সালে যখন নির্বাচন হয়, বিজেপিও জিতেছে এখানে 18টা সিট, তৃণমূলও জিতেছে। ফলাফল কি? 100 দিনের কাজের টাকা এখনো কেউ পাচ্ছে না। এ ওকে দোষ দিচ্ছে, ও ওকে দিচ্ছে। বাড়ি, এ ওকে দোষ দিচ্ছে, ও ওকে দোষ দিচ্ছে। কিচ্ছু নেই, এরা সবাই দুর্নীতিগ্রস্ত। এরা এক ঘর ও ঘর, ওই যে অর্জুন সিং পেল না টিকিট অন্য জায়গায়, তাপস রায় পেল না টিকিট অন্য জায়গায়, এদিকে ওদিকে করে রেখেছে এরা সিট। এবং সেই জন্য এরা মানুষের নির্বাচনের ফলাফল হওয়ার আগেই নিজেরাই বলে দেয় যে এই খেলা হবে, আমরা এই বাঘ, ওই সেই। মানুষকে কিচ্ছু দেয়নি। ওই বলবে এখনই এই লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, এই কাজ কোথায়, স্থায়ীকরণ কোথায়? এবং সেই যে টাকা দেওয়া হচ্ছে, লক্ষ্মী ভাণ্ডারেই হোক বা যেভাবেই হোক, আজকে যে বিপুল পরিমাণ ট্যাক্সের বোঝা মানুষের মাথায় চাপছে, কাজ নেই। কি পরিস্থিতি, জিনিসপত্রের দামের আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম। এই যে ইলেকট্রাল বন্ড বলছিলাম, এই যে ওষুধের দাম প্রত্যেকদিন বাড়ছে, দুধের দাম বাড়ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। কে কার রিপোর্ট কার্ড দেবে? একে অপরকে দোষারোপ দিয়ে মানুষকে বুজরুকি দেবে, যাতে ক্ষমতায় থাকতে পারে, লুটতে পারে। বেশ, আপনারা বুজরুকি দিচ্ছেন, লোটার জন্য এই কাজ চলছে, অর্থাৎ মূল যে ইস্যু, সেই ইস্যুগুলো থেকে সরে যেতে চাইছেন। দেখুন, আমরা মূল ইস্যুর উপরেই থাকবো। আমরা মানুষের কাছে 10 বছরের কাজের রিপোর্ট কার্ড নিয়েই আমরা যাবো। তৃণমূল কংগ্রেস যেটা বলছিল রিপোর্ট কার্ড নিয়ে, যদি দুটো দলের রিপোর্ট কার্ড এক জায়গায় করা যায়, এক জায়গায় দেখা যাবে তৃণমূল কংগ্রেসের পাহাড় প্রমাণ চুরি, দুর্নীতি, এবং অন্যদিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বের মানচিত্রে ভারতবর্ষের মান সম্মান বেড়েছে, অর্থনীতি, কর্মসংস্থান সবকিছু বেড়েছে। অবশ্যই লকডাউনের সময় সারা পৃথিবীতে
আজকে যারা ইলেকট্রাল বন্ড নিয়ে কথা বলছে তাদেরকে মনে করিয়ে দিতে চাই এই ইলেকট্রাল বন্ডে এখন যেরকম অনলাইন বা এটা স্বচ্ছ মানে সবাই জানতে পারছে কারা কি দিচ্ছে না দিচ্ছে, কিন্তু আপনি চামুন আপনার দল কি করছে সেটা বলতে পারছি, আপনার দল কি করছে সেটাই না করতে সুপ্রিম কোর্ট যদি এর আগে আজকে সময় নেই এর আগে এই ধরনের কোনো ডিজিটাল সিস্টেম ছিল না, মিস কল আপনি বলতে দিচ্ছেন না তো এর আগে সময় এই ধরনের ডিজিটাল সিস্টেম ছিল না, সাংসদের দিন বাকি নির্বাচনের দিন এগিয়ে আসছে, দেশের নিরিখে নির্বাচন হবে, মানুষের নিত্য নৈমিত্তিক যে সমস্যা সেই সমস্যাগুলো থেকে দূরে চলে যাচ্ছে এমনটা অভিযোগ শাসক দলগুলোর বিরুদ্ধে, কিন্তু সেই জায়গায় আদৌ কি মানুষের যে সমস্যা সেই সমস্যা সমাধানের পথ বাতলায় ইস্তাহারগুলোতে কি থাকে সেদিকে আমাদের নজর থাকবে। ইতিমধ্যে কংগ্রেস বামেদের ইস্তাহার প্রকাশিত হচ্ছে, তৃণমূল কংগ্রেস বা বিজেপি তাদের ইস্তাহার প্রকাশ করেনি, সেই দিকে আমাদের নজর থাকবে কি কি থাকবে। প্রত্যেককেই ধন্যবাদ জানাবো, কৌশিক দা, অচিন্ত, কেতন এবং পল্লব, আপনাদের চারজনকে ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।